সবাইকে এই চ্যানেলে স্বাগত। কেমিস্ট্রি বা রসায়নে কিছু বেসিক জিনিস আছে, যেমন পরমাণু, অণু, মৌল, যৌগ, পরমাণুর পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, মোলার আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা, এই সমস্ত বিভিন্ন জিনিস এর আগের ক্লাসগুলোতে আমরা বলেছি। এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো আয়ন। আয়ন আর মূলক, সেগুলোই আজকের ক্লাসে বোঝাবো। আমরা জানি যে কোনো একটা পরমাণুর ভেতরে মেইনলি তিন ধরনের কণা থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এর ভেতর এই প্রোটন আর নিউট্রন পরমাণুর একদম কেন্দ্রে থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই বিভিন্ন কক্ষপথের ভেতর একদম বাইরের দিকে যে কক্ষপথটা থাকে, সেই কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোর একটা টেন্ডেন্সি থাকে যে ওই পরমাণুকে ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার। পরমাণুর কেন্দ্রক ওই ইলেকট্রনগুলোকে একটা বল দ্বারা নিজের দিকে টেনে রাখে। এখন ইলেকট্রন যত বাইরের দিকে ঘোরে, তত ওই ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের বলটা তত কম হয়ে যায়। একদম সব থেকে বাইরে যে কক্ষপথ, সেই কক্ষপথটাকে বলা হয় ভ্যালেন্স কক্ষপথ। কক্ষপথের ইংরেজি নাম হলো অরবিট, তাহলে ওইটার নাম হলো ভ্যালেন্স অরবিট। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আমি যদি ধরি যে ফসফরাস পরমাণু, ফসফরাসের সংকেত হলো P1531। এর মানে হলো যে ফসফরাসের ভেতর 15টা প্রোটন রয়েছে, 31 হচ্ছে তার ভর সংখ্যা, মানে 31 - 15 করলে 16, তাহলে 16টা হচ্ছে নিউটন সংখ্যা। আর যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে ফসফরাসের ভেতর প্রোটন কটা? 15টা। তার মানে ইলেকট্রনও কটা? ইলেকট্রনও হলো 15টা। এই 15টা ইলেকট্রন কিভাবে থাকে সেটা আমরা দেখেছি ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাসে। এবার এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 5টা। তাহলে এই ফসফরাসের যদি আমি অ্যাটমিক স্ট্রাকচার কেমন হয় সেটা আঁকি, তাহলে এর কেন্দ্রে 15টা প্রোটন আর 16টা নিউট্রন, এটা থাকে কেন্দ্রে। এর বাইরে 1টা 2টো 3টে কক্ষপথ, তাহলে 1টা 2টো আর 1টা 3টে। এই প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন। পরেরটাতে 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8। আর তারপরের কক্ষপথে 5টা, 1 2 3 4 5। এইটা হলো মোটামুটি ফসফরাসের পরমাণু কেমন দেখতে। এবার এর ভেতর এইটাকে বলে কেন্দ্রক, আর এইগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। এর ভেতর একদম বাইরে যে কক্ষপথ, এই কক্ষপথে কটা? এই যে 5টা ইলেকট্রন রয়েছে, এই 5টা ইলেকট্রন চায় এই পরমাণুর একদম বাইরের কক্ষপথ থেকে বেরিয়ে যাওয়ার, কারণ এই 5টা ইলেকট্রনের দূরত্ব তার কেন্দ্র থেকে অনেকটা দূরে। এবার এই যে সব থেকে বাইরের কক্ষপথ, এই কক্ষপথটাকেই বলা হয় ভ্যালেন্স কক্ষপথ বা ভ্যালেন্স অরবিট। যদি এটাকে অরবিট বলি তাহলে ভ্যালেন্স অরবিট, কিন্তু অ্যাকচুয়ালি তো অরবিট হয় না, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো একটা শেলের ভেতর ঘোরে। তাহলে আমরা যদি এই অরবিটের বদলে এটাকে শেল বলি, তাহলে সব থেকে বাইরের যে শেল, সেই শেলটাকে বলা হয় ভ্যালেন্স শেল। তাহলে সব থেকে বাইরের যে শেল সেটাকে বলা হয় ভ্যালেন্স শেল। সেই শেলও আবার কিছু সাবশেল নিয়ে তৈরি, তাহলে তার ভেতরেও সব থেকে বাইরে যে সাবশেল সেটাকে বলা হয় ভ্যালেন্স সাবশেল। ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স সাবশেল। তার ভেতরে আবার অরবিটাল থাকে, তার ভেতরেও সব থেকে বাইরের দিকে যে অরবিটাল থাকে তাকে বলে ভ্যালেন্স অরবিটাল। তো ভ্যালেন্স শেল, ভ্যালেন্স সাবশেল, ভ্যালেন্স অরবিটাল, সেইভাবে ভ্যালেন্স অরবিট। আর সেই কক্ষপথ বা সেই অরবিটাল বা সেই সাবশেলে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, সেইগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এক কথায় সব থেকে বাইরের কক্ষপথ বা সব থেকে বাইরের অরবিটে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোকেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আর এই কোনো একটা পরমাণু সব থেকে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই পরমাণুর ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি কি? কোনো একটা পরমাণু সব থেকে বাইরের কক্ষপথে, মানে সব থেকে বাইরের অরবিটে যতগুলো ইলেকট্রন থাকে, সেই সংখ্যাটাকে বলা হয় ভ্যালেন্সি। এক কথায় ভ্যালেন্স অরবিটে যতগুলো ইলেকট্রন রয়েছে তাকে বলে ভ্যালেন্সি। তাহলে এই ফসফরাসের ক্ষেত্রে ভ্যালেন্সি কত হবে? সব থেকে বাইরের কক্ষপথে কটা? 5টা, তাহলে এর ভ্যালেন্সি হলো 5। ঠিক একইভাবে যদি আমি অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে ধরি, যেমন আমি ধরলাম ক্লোরিন। ক্লোরিন হলো 17 আর 35। তাহলে এর ভেতরে কি আছে? এর ভেতরে 17টা প্রোটন, তার মানে 17টাই কি? ইলেকট্রন। 17টাই ইলেকট্রন। তাহলে 17টা ইলেকট্রন কিভাবে বসে?
প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা। তাহলে ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে কটা? 7টা। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি কত? 7। এই ভ্যালেন্সির বাংলা মানেই হলো যোজ্যতা। ভ্যালেন্সির বাংলা মানে কি? যোজ্যতা। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত? 7। এবার এটাও পুরোপুরি প্রপার না। অ্যাকচুয়ালি ভ্যালেন্সি কাকে বলে সেটা একটু পরে আসছি। কনসেপ্টটা এটাই যে একেবারে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন রয়েছে সেটাকে বলে ভ্যালেন্সি। আমি যদি এইভাবে আরো দুটো পরমাণু লিখি, যদি লিখি ব্রোমিন, ব্রোমিনের প্রোটন সংখ্যা হলো 35। তাহলে এই 35টা প্রোটন কিভাবে থাকে? প্রথম কক্ষপথে 2টো, পরেরটাতে 8টা, তারপরটাতে 18টা, তারপরটাতে 7টা। তার মানে সব থেকে বাইরের কক্ষপথে কটা? 7টা। তাহলে সব থেকে বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন সেটাই তার ভ্যালেন্সি। তাহলে ব্রোমিনের ভ্যালেন্সি কত? 7। ব্রোমিনের ভ্যালেন্সি 7। ঠিক একইভাবে যদি অক্সিজেনের দেখি, তাহলে অক্সিজেনের কথা 8টা, তার মানে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 6টা। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত? 6। একইভাবে যদি আমি বোরনের দেখি, বোরনের কত? 5টা। টোটাল প্রোটন 5টা, তার মানে ইলেকট্রনও 5টা। তাহলে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 3টে। তাহলে সব থেকে বাইরের কক্ষপথে কটা? 3টে। তাহলে ব্রোমিনের ভ্যালেন্সি কত? 3। এই হচ্ছে ভ্যালেন্সি। এখানে কোনো একটা পরমাণু সব থেকে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকুক না কেন, অষ্টক সূত্র অনুযায়ী আমরা জানি যে যে কোনো পরমাণু সব থেকে বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। সব থেকে বাইরের কক্ষপথে কটা থাকে? ম্যাক্সিমাম 8টা। আর সব থেকে বাইরের কক্ষপথে যদি 8টা থাকে তবেই ওই পরমাণুটা স্থির হয়ে যায়, মানে ওই পরমাণুটা আর অন্য কোনো পরমাণুর সাথে বা অন্য কোনো জিনিসের সাথে বিক্রিয়া করে না, অন্য কোনো জিনিসের সাথে জুড়ে যায় না। যেমন আর্গন গ্যাস, আর্গন গ্যাস কোনো গ্যাসের সাথে বা কোনো কিছুর সাথে জুড়ে নতুন কোনো মৌল বা নতুন কোনো যৌগ তৈরি করে না। কারণ কি? কারণ আর্গন গ্যাসের একদম লাস্টে যে কক্ষপথ, সেই কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। যে কোনো পরমাণুর লাস্টে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুটা অন্য কোনো পরমাণুর সাথে আর রিঅ্যাকশন করে না। এখন কোনো পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথে যদি 8টা না থাকে তাহলে সে চায় সবসময় 8টা পূরণ করে নিতে। এবার সে 8টা পূরণ করার জন্য হয় বাইরে থেকে ইলেকট্রন নিয়ে নেয় বা নিজের ইলেকট্রন বাদ দিয়ে দেয়। মানে একদম বাইরের কক্ষপথে 8টার থেকে যদি কম থাকে তাহলে সে চায় যে ওই ইলেকট্রনটা হয় আমি দিয়ে দেবো কাউকে, নইলে যে কটা 8টা পূরণ করার জন্য যে কটা লাগবে সেই কটা আমি বাইরে থেকে নিয়ে নেব। এইখানে যদি আমি বোরনের ক্ষেত্রে দেখি, বোরনের সব থেকে বাইরের কক্ষপথে কটা? 3টে ইলেকট্রন আছে। এবার এই সব থেকে বাইরের কক্ষপথে 8টা যদি পূরণ করতে হয় তাহলে এর কতগুলো ইলেকট্রন লাগবে? 5খানা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসতে হবে। বোরন চাইবে যে আমি সব থেকে বাইরের কক্ষপথে আমি আরো 5টা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমি নিয়ে আসি, তাহলে আমার বাইরের কক্ষপথে 8টা হয়ে যাবে, তাহলে বোরন স্টেবল হয়ে যাবে। এবার এখানেই একটা গল্প চলে আসে যে কোনো পরমাণু চাইলেই যে বাইরের থেকে নিয়ে এলাম সেরকম হয় না। বাইরের থেকে ইলেকট্রন আনতে গেলে আমাকে শক্তি প্রয়োগ করতে হয়। যে কোনো পরমাণু বাইরের থেকে যদি ইলেকট্রন নিজের কাছে আনতে হয় তাহলে কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়। আবার যদি ইলেকট্রন নিজের থেকে দূরে সরিয়ে দিতে হয়, মানে নিজের কাছ থেকে ইলেকট্রন যদি বাদ দিয়ে দিতে হয় তাহলেও শক্তি প্রয়োগ করতে হয়। এবার এখানে বোরন কি চাইবে? যে লাস্টে যদি 8টা পূরণ করতে হয় তাহলে 8টা পূরণ করতে হলে বাইরে থেকে 5টা নিয়ে আসতে হবে। আর যে কোনো পরমাণুর একদম বাইরের যে কক্ষপথ তার আগের কক্ষপথ পর্যন্ত স্টেবলই থাকে, তার আগের কক্ষপথ পর্যন্ত স্টেবল থাকে। তাহলে এই 2 নম্বর কক্ষপথে আনস্টেবল রয়েছে, কিন্তু 1 নম্বর কক্ষপথ পর্যন্ত কিন্তু বোরন স্টেবল। এবার এই বোরন কি চাইবে? আমি যদি এই 3টে ইলেকট্রন বাইরে বের করে দিতে পারি, তার আগে এই প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথ তো স্টেবল রয়েছেই, তাহলে এই 3টে যদি বাইরে বের করে দিই তাহলে আমার পরমাণুটা স্টেবল হয়ে যাবে। তাহলে হয় এ 5টা নিয়ে 8টা করে ফেলবে তখন স্টেবল হবে, নইলে এই 3টে বাইরে বের করে দেবে, বাইরে বের করে দিয়ে এই যে আগের যে দুটোতে স্টেবল রয়েছে সেখানে থেকে যাবে। তাহলে বোরন হয় করতে পারে 3টে বাইরে বের করে দিতে পারে। এবার 3টে বাইরে বের করতে গেলেও বোরনের কিছুটা শক্তি লাগবে, আর যদি 5টা নিয়ে আসতে হয় তাও ওই বোরন পরমাণুর কিছুটা শক্তি খরচ করতে হবে। 5টা ইলেকট্রন বাইরে থেকে আনতে যে পরিমাণ শক্তি খরচ হবে তার থেকে যদি 3টে ইলেকট্রন বাদ দিয়ে দেয় তাতে শক্তি কম খরচ হবে। তাহলে বোরন সেটাই চাইবে। বোরন চাইবে যে আমি আমার এই বাইরের যে 3টে ইলেকট্রন আছে সেটাকে আমি ফেলে দিই, সেটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি স্টেবল হয়ে যাব। তাহলে বোরন স্টেবল হওয়ার জন্য কি করবে? ইলেকট্রন 3টে বাদ দিয়ে দেবে। এইটাকেই বলে হচ্ছে বোরনের ভ্যালেন্সি। আর একটু ভালোভাবে বলি, এখানে বলেছিলাম ক্লোরিন, ক্লোরিনের কি হলো? ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে 7টা। তাহলে কি বললাম? যে কোনো পরমাণু স্টেবল হওয়ার জন্য সব থেকে বাইরের কক্ষপথে
8টা ইলেকট্রন রাখতে চাইবে। এবার এখানে আছে হচ্ছে 7টা, তাহলে 8টা করার জন্য কি করতে হবে, হয় বাইরে থেকে একটা নিয়ে আসতে হবে, তাহলে 8টা হয়ে যাবে। আর না হলে কি করবে, এই বাইরের কক্ষপথের আগের কক্ষপথটা স্টেবলই রয়েছে, তাহলে এই কক্ষপথের ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে এইখানে স্টেবল করে দেবে। তাহলে এটাকে এই কক্ষপথের ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে দিতে হলে 7টা ইলেকট্রনকে বের করে দিতে হবে। তাহলে ক্লোরিনের 7টা ইলেকট্রনকে বের করে দিতে হবে। তাহলে ক্লোরিনের 7টা ইলেকট্রন বের করতেও শক্তি খরচ হবে, আর বাইরে থেকে একটা আনতে গেলেও শক্তি খরচ হবে। তাহলে শক্তি বেশি খরচ হবে কোনটাতে, এই 7টা ইলেকট্রন বাইরে বের করতে গেলে। সেক্ষেত্রে ক্লোরিনের সুবিধা হবে যে বাইরে থেকে কোনো জায়গা থেকে যদি আমি একটা নিয়ে আসতে পারি, আমার শক্তি কম খরচ হবে আর আমি স্টেবলও হয়ে যাব। ক্লোরিন সেটাই চাইবে, সেই জন্যই ওই যে বাইরে থেকে তাহলে কটা ইলেকট্রন আনবে, বাইরে থেকে একটা ইলেকট্রন আনবে। তাহলে বাইরে থেকে যে কটা ইলেকট্রন আনলে এই ক্লোরিনটা স্টেবল হয়ে যাবে, সেটাই হচ্ছে ক্লোরিনের যোজ্যতা। তাহলে ক্লোরিনের যোজ্যতা কি বললাম, ক্লোরিন স্টেবল হওয়ার জন্য সব থেকে বাইরের কক্ষপথে 7টা আছে, বাইরের থেকে যদি একটা নিয়ে আসতে পারে তাহলে ক্লোরিন স্টেবল হয়ে যাবে। তাহলে ক্লোরিন এই স্টেবল হওয়ার জন্য বাইরে থেকে একটা নিয়ে এলো, তাহলে স্টেবল হওয়ার জন্য বাইরে থেকে যে কটা ইলেকট্রন আনবে সেটাই হচ্ছে তার যোজ্যতা। ঠিক একইভাবে যদি ব্রোমিনের কথা বলি, ব্রোমিনের সব থেকে বাইরের কক্ষপথে কটা, 7টা, তাহলে ব্রোমিন কি চাইবে, ব্রোমিন চাইবে আমি এই 7টা হয় বার করে দিই, তাহলে আগের কক্ষপথ পর্যন্ত স্টেবল হয়ে যাবে, অথবা এই 7টা রয়েছে আর একটা যদি বাইরে থেকে নিয়ে আসতে পারে তাহলে 8টা হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তাহলে ব্রোমিন চাইবে ওই 7টা হয় বের করে দিই, না হলে একটা বাইরে থেকে নিয়ে আসি। এবার একটা বাইরে থেকে নিয়ে আসতে শক্তি খরচ কম হবে, ওই জন্য সবসময় চাইবে যে বাইরে থেকে একটা নিয়ে আসি। তাহলে ব্রোমিন স্টেবল কখন হলো, একটা ইলেকট্রন নিয়ে আসলে। ব্রোমিন একটা ইলেকট্রন নিয়ে আসলে স্টেবল হয়ে গেল। তাহলে ব্রোমিনের অ্যাকচুয়াল যোজ্যতা কত, যোজ্যতা হলো 1। ব্রোমিনের যোজ্যতা কত, 1। এই একইভাবে যদি আমি অক্সিজেনের দেখি, অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে কটা, 6টা। অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টা আছে, তার মানে অক্সিজেন কি চাইবে, হয় এই 6টাকে আমি বের করে দিই তাহলে আগের কক্ষপথে স্টেবল হয়ে যাবে, অথবা এই কক্ষপথে আমি বাইরে থেকে দুটো নিয়ে আসি তাহলে এই কক্ষপথে স্টেবল হয়ে যাবে। তার মানে 6টা বের করে দিলেও স্টেবল হবে আর দুটো নিয়ে আসলেও স্টেবল হবে। তাহলে কোনটাতে শক্তি কম খরচ হবে, দুটো নিয়ে আসতে শক্তি কম খরচ হবে, ওই জন্য অক্সিজেন চাইবে যে আমি দুটো নিয়ে আসি। তাহলে দুটো নিয়ে আসলে বা দুটো ইলেকট্রন নিয়ে আসলে অক্সিজেন স্টেবল হলো, ওই জন্য অক্সিজেনের যোজ্যতা বা ভ্যালেন্সি কত, অক্সিজেনের যোজ্যতা বা ভ্যালেন্সি হলো 2। অক্সিজেনের যোজ্যতা বা ভ্যালেন্সি 2। তাহলে আলটিমেটলি যোজ্যতা বা ভ্যালেন্সির সংজ্ঞা কি, কোনো একটা পরমাণু স্টেবল হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন তার থেকে বার করে দেবে বা যতগুলো ইলেকট্রন নিয়ে আসবে সেটাকেই বলা হয় ওই পরমাণুর যোজ্যতা। কোনো একটা পরমাণু যদি স্টেবল হতে চায় তাহলে যতগুলো ইলেকট্রন বের করে দেবে বা যতগুলো ইলেকট্রন নিয়ে আসতে পারবে সেটাকেই বলে যোজ্যতা। এবার এই যোজ্যতা বিভিন্ন পরমাণুর কত যোজ্যতা হয় সেটা আমাদেরকে মনে রাখতে হয়। এবারে তার জন্য 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার যে পরমাণুগুলো আছে সেগুলোর যোজ্যতা আমরা তাদের ইলেকট্রনিক কনফিগারেশন করলে এমনি বুঝতে পারবো। তারপর 21 থেকে 30 পর্যন্ত আমাদের দেখে মোটামুটি মনে রাখতে পারবো, আর কিছু স্পেশাল পরমাণু আছে সেই পরমাণুগুলোর যোজ্যতা মনে রাখতে হবে। তো আমরা যদি একটা লিস্ট করি, প্রথম এই 1 থেকে 20 পর্যন্ত যে মৌল সেগুলোর ভ্যালেন্সি আমরা তার ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই বার করে ফেলতে পারবো, সেগুলো আমাদের এক্সট্রা করে মুখস্থ করার দরকার নেই। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ভেতর প্রোটন কটা, একটা, তাহলে ইলেকট্রন কটা, একটা। তাহলে হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য কি করবে, স্টেবল হওয়ার জন্য এই একটাকে বাইরেও বের করে দিতে পারে বা প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম কটা দুটো থাকতে পারে, তাহলে বাইরে থেকে একটা নিয়েও আসতে পারে। ওই জন্য হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। আচ্ছা হিলিয়াম, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, তার মানে ইলেকট্রন সংখ্যাও 2। এবার প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তাহলে হিলিয়ামের দুটো রয়েছে, তাহলে হিলিয়াম এমনি স্টেবল রয়েছে, হিলিয়াম এমনি স্থায়ী। হিলিয়ামের স্থায়ী হওয়ার জন্য বাইরে থেকে ইলেকট্রন আসাও লাগবে না, কোনো ইলেকট্রনকে বাইরে বের করাও লাগবে না, ওই জন্য হিলিয়ামের যোজ্যতা কত, 0। হিলিয়ামের যোজ্যতা কত, 0। হিলিয়ামের যোজ্যতা 0। এবার যদি বলে লিথিয়াম, লিথিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা, একটা। লিথিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে একটা, তাহলে স্টেবল হওয়ার জন্য কি করবে, এই একটাকে হয় বাইরে বার করে দেবে, না হলে 8টা হওয়ার জন্য বাইরে থেকে 7টা নিয়ে আসবে। তাহলে একটা বাইরে বার করে দিতে শক্তি কম খরচ হবে, ওই জন্য একটা বাইরে বের করে দেবে। তাহলে লিথিয়ামের যোজ্যতা কত, 1। তাহলে লিথিয়াম যেহেতু স্টেবল হওয়ার জন্য এই একটাকে বাইরে বার করে দেবে, ওই জন্য 1।
আচ্ছা, বেরিলিয়াম, বেরিলিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো, তাহলে দুটো থাকলে বেরিলিয়াম কি চাইবে, দুটো হয় বার করে দিক, নইলে 6টা নিয়ে আসুক। দুটো বার করে দিতে শক্তি কম খরচ হবে, ওই জন্য বেরিলিয়াম স্টেবল হওয়ার জন্য দুটো বাইরে বের করে দিতে চাইবে। তাহলে বেরিলিয়ামের যোজ্যতা কত, 2। বোরনেরও ঠিক একই কনসেপ্ট, 3টে রয়েছে, তাহলে স্টেবল হওয়ার জন্য হয় 3টে বার করে দেবে, নইলে 5টা নিয়ে আসবে। তাহলে 3টে বের করে দেওয়ার সুবিধা, ওই জন্য যোজ্যতা কত, 3। কার্বন, কার্বনের ক্ষেত্রে কি হবে, কার্বনের 4টে রয়েছে, তাহলে স্টেবল হওয়ার জন্য 4টে বের করেও দিতে পারে বা বাইরে থেকে 4টে নিয়েও আসতে পারে। তাহলে যাই করুক না কেন তার 4টেই হবে, তাহলে 4টে বার করে দিলেও 4টে, আর 4টে নিয়ে আসলেও কি হবে, 4টে ইলেকট্রন। তাহলে এর যোজ্যতা কত, 4। এবার এবার হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সব থেকে বাইরের কক্ষপথে কটা, 5টা। তাহলে 5টা হলে কি করবে, 5টা হলে নাইট্রোজেন চাইবে 5টাই বের করে দিতে, অথবা 3টে বাইরে থেকে নিয়ে আসতে। স্টেবল হওয়ার জন্য তাহলে 5টা বের করে দেওয়ার থেকে 3টে নিয়ে আসা কম শক্তি খরচ হবে আর সহজ বেশি, ওই জন্য নাইট্রোজেন কি করবে, স্টেবল হওয়ার জন্য 3টে নিয়ে আসবে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত, 3। অক্সিজেনের তাহলে কি হবে, 6টা রয়েছে, তাহলে হয় 6টা বের করে দেবে, না হলে দুটো নিয়ে আসবে, তাহলে দুটো নিয়ে আসা সহজ, ওই জন্য এর যোজ্যতা কত, 2। একইভাবে যদি ফ্লোরিন দেখি, তাহলে ফ্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে কটা, 7টা, তাহলে হয় 7টা বের করে দেবে, না হলে একটা নিয়ে আসবে, তাহলে একটা নিয়ে আসা সহজ, ওই জন্য এর যোজ্যতা কত হবে, 1। নিয়ন, নিয়নেরও সব থেকে বাইরের কক্ষপথে কটা, 8টা। এবার বাইরের কক্ষপথে 8টা থাকলে কি স্টেবল বা স্থায়ী, তাহলে 8টা আছে, ওই জন্য নিয়ন কি স্থায়ী, আর এর যোজ্যতা কি হবে, যোজ্যতা 0। এবার আবার এই সোডিয়াম, সোডিয়ামের বাইরের কক্ষপথে কটা, 1টা, তাহলে 1টা থাকলে যোজ্যতা কত, 1। ম্যাগনেসিয়ামের 2, তাহলে 2। অ্যালুমিনিয়ামের 3টে রয়েছে, যে 3টে রয়েছে বলে যোজ্যতা 3। 4টে রয়েছে সব থেকে বাইরের কক্ষপথে, তাহলে 4। ফসফরাস সব থেকে বাইরে 5টা, তাহলে 5টা থাকলে কি হবে, যোজ্যতা 3। কি কনসেপ্টে 3 হবে সেটা তো বললাম এখানে। 6টা থাকলে যোজ্যতা কত, 2। 7টা থাকলে যোজ্যতা কত, 1। 8টা থাকলে যোজ্যতা 0। এবার পটাশিয়াম সব থেকে বাইরে কক্ষপথে কটা, 1টা, তাহলে যোজ্যতা কত, 1। ক্যালসিয়াম 2টো, তাহলে যোজ্যতা কত, 2। এইগুলো হচ্ছে প্রথম 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা। এবার এখানে যদি আমি দেখি যে মৌলের সব থেকে বাইরের কক্ষপথে 8টা রয়েছে, যেমন নিয়ন, আর্গন, এদের যোজ্যতা কত, 0। আর বাকিগুলো যদি আমি দেখি, যার সব থেকে বাইরের কক্ষপথে 1 2 3 রয়েছে, তার যোজ্যতা 1 2 3। 4 থাকলে যোজ্যতা 4, তাহলে বাইরের কক্ষপথে 1 2 3 4, এই ইলেকট্রন গুলো থাকলে তার যোজ্যতা ওই 1 2 3 4 এভাবেই হবে। আর যদি এই 5 6 7 যদি বাইরের কক্ষপথে 5টা 6টা বা 7টা থাকে, তাহলে 8টার থেকে যতগুলো কম আছে সেটা হলো যোজ্যতা। যেমন 5 8-এর থেকে 3 কম, তাহলে যোজ্যতা 3। 6 8-এর থেকে 2 কম, তাহলে যোজ্যতা 2। 7 8-এর থেকে 1 কম, তাহলে যোজ্যতা 1। তাহলে সব থেকে বাইরের কক্ষপথে যদি 1টা 2টো 3টে বা 4টে ইলেকট্রন থাকে, তাহলে তাদের যোজ্যতা 1 2 3 অথবা 4। আর যদি 5টা 6টা বা 7টা থাকে, তাহলে 8টার থেকে যতগুলো কম, তাহলে 5টা থাকলে 8 - 5 মানে 3টে, 6টা থাকলে 2, 7টা থাকলে 1। এই হচ্ছে যোজ্যতা। তো এই হচ্ছে প্রথম 20টা মৌলের যোজ্যতা। এই 20টার পরে 21 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলোর যে ভ্যালেন্সি আছে, এগুলোর ভ্যালেন্সি হচ্ছে মাল্টিপল ভ্যালেন্সি, একের বেশি ভ্যালেন্সি হয়। মানে এর সব থেকে বাইরের কক্ষপথে কখনো কখনো দুটো ইলেকট্রন থাকে, কখনো কখনো 3টে থাকে, কখনো কখনো 4টে থাকে, কখনো কখনো 5টা থাকে, এরকমটা হয়। মানে এই মৌলগুলো কখনো কখনো স্টেবল হওয়ার জন্য তার বাইরের কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন বের করে দেয়, কখনো কখনো তার বাইরের কক্ষপথ থেকে 5টা ইলেকট্রন বের করে দেয়, এইরকমটা হয়। এবার এইগুলোর কত কি ভ্যালেন্সি সেটা এইখানে এই লিস্টে দেওয়া রয়েছে। যেমন স্ক্যান্ডিয়ামের যোজ্যতা 3, টাইটানিয়ামের যোজ্যতা 4, ভ্যানাডিয়ামের যোজ্যতা 5 অথবা 4। এখানে আমার প্রশ্ন আসতেই পারে যে 5 যখন রয়েছে তাহলে আমি তো তাকে 3 বলতে পারি, কারণ এই যে সব থেকে বাইরের কক্ষপথে 5টা থাকলে আমি 3টে বলেছি না, কিন্তু এখানে এরকম হয় না। এই যে 21 থেকে 30 পর্যন্ত এই মৌলগুলোর যে যোজ্যতা দেওয়া রয়েছে, সেগুলো অতগুলো ইলেকট্রনের বাইরে বার করে দেয়। 4 অথবা 5 রয়েছে, তাহলে ভ্যানাডিয়াম স্টেবল হওয়ার জন্য হয় 4টে ইলেকট্রনই বার করে দেবে, অথবা 5টা ইলেকট্রনই বার করে দেবে। এমন না যে 5টা আছে বলে 3টে নিয়ে আসবে। তারপর যেমন ক্রোমিয়াম,
ক্রোমিয়ামের যোজ্যতা হলো 2। তারপরে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের 3 রকমের যোজ্যতা হয়, 7 হয়, 4 হয়, 2 হয়। ম্যাঙ্গানিজ 7টা ইলেকট্রনও বার করে দিতে পারে, 4টে ইলেকট্রনও বার করে দিতে পারে, 2টো ইলেকট্রনও বার করে দিতে পারে স্টেবল হওয়ার জন্য। তারপর যেমন আয়রন, আয়রনের যোজ্যতা 2 অথবা 3, কোবাল্টের যোজ্যতা 3 অথবা 2, নিকেলের যোজ্যতা 2, কপারের যোজ্যতা 2 অথবা 1, জিঙ্কের যোজ্যতা 2। তো এই হলো 1 থেকে 30 পর্যন্ত বিভিন্ন মৌলের যোজ্যতা। এরপরেও আরো কিছু মৌল রয়েছে যে মৌল বা যে পরমাণুগুলোর যোজ্যতা আমাদেরকে মনে রাখতে হয়। যেমন জার্মেনিয়াম, জার্মেনিয়ামের যোজ্যতা 4, আর্সেনিকের যোজ্যতা 5, ব্রোমিনের যোজ্যতা 1। তারপর আছে সিলভার, সিলভারের যোজ্যতা 1, সিলভারের যোজ্যতা 1, ক্যাডমিয়ামের যোজ্যতা 2, সিলভারের যোজ্যতা 1, ক্যাডমিয়ামের যোজ্যতা 2, টিনের যোজ্যতা 4, টিন 4, অ্যান্টিমনি 5, টেলুরিয়াম 6, আয়োডিনের যোজ্যতা 1, সোনা বা গোল্ডের যোজ্যতা 3 আর 1, সোনা বা গোল্ডের যোজ্যতা 3 আর 1, মার্কারি বা পারদের যোজ্যতা 2, মার্কারি বা পারদের যোজ্যতা 2, লিড বা সীসার যোজ্যতা 2 আর 4, লিড বা সীসার যোজ্যতা 2 আর 4। এইরকম বিভিন্ন মৌলের যোজ্যতাগুলো আছে। পরমাণু নিলাম নাইট্রোজেন, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তার মানে প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যাও 7। তার তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 5। এখান থেকে আমি নাইট্রোজেনের যোজ্যতা কত, নাইট্রোজেনের যোজ্যতা 3, কারণ সব থেকে বাইরে 5টা আছে, 3টে আনলে স্টেবল হয়ে যাবে। তাহলে 3টে যখন আনলে স্টেবল হয়ে যাবে, কটা আনলে স্টেবল হয়ে যাবে, 3টে। তাহলে বাইরে থেকে 3টে ইলেকট্রন আনলো, তাহলে আমি ধরলাম যে নাইট্রোজেনটা এখন বাইরে থেকে কটা ইলেকট্রন, 3টে ইলেকট্রন নিয়ে আসলো। তাহলে এখন এই নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে, 2 আর 8। এটা হলো এখন নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। আর আগে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কত ছিল, 2,5। এটাও নাইট্রোজেন ছিল, এটাও নাইট্রোজেন ছিল। তাহলে এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন কি সেম? এই দুটো কিন্তু সেম না। যখনই ইলেকট্রন বেশি থেকে গেল বা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল বা বেশি ইলেকট্রন হলো, তখন ওই পরমাণুটাকে আর পরমাণু না বলে সেটাকে বলে আয়ন। যখনই ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি থেকে যায় তাকে তখন ওটাকে আর পরমাণু না বলে ওটাকে বলি আয়ন। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলবো, এটাকে বলবো নাইট্রোজেন আয়ন, এটাকে বলবো নাইট্রোজেন আয়ন। তাহলে পরমাণু আয়ন কখন হবে, যখন কোনো একটা পরমাণুর ভেতরে বাইরে থেকে ইলেকট্রন চলে আসে বা ওই পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যায়। যেমন ওই রকম আরেকটা আমি এক্সাম্পল দিই, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক হলো 12, তার মানে ইলেকট্রন কটা, 12টা। তাহলে সেটা কিভাবে থাকবে, 2, 8 আর 2। তাহলে সব থেকে বাইরের কক্ষপথে কটা, 2টো। তাহলে এই ম্যাঙ্গানিজটা স্টেবল হওয়ার জন্য কি করবে, এই দুটোকে বাইরে বের করে দেবে, এই দুটোকে কি করবে, বাইরে বের করে দেবে, এই দুটোকে বাইরে বের করে দেবে। তাহলে দুটোকে বাইরে বের করে দিলে এই ম্যাঙ্গানিজের তখন আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে, তখন হবে এরকম 2,8। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন। যদি আমরা এর ছবিটা দেখি তাহলে এর ছবি দেখতে কেমন হবে, যেমন নাইট্রোজেন পরমাণুর ছবি এরকম, ভেতরে 7টা প্রোটন আর 7টা নিউট্রন, আর বাইরে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে কটা, 5টা, এই যে 5টা রয়েছে। এবার 3টে যদি চলে আসে তাহলে এই পরমাণুটা দেখতে কেমন হবে, 1টা 2টো 3টে, এই 3টে কি আলাদা করে এলো। তাহলে এটা তো আর আগের অরিজিনাল নাইট্রোজেন পরমাণু না, এটা নতুন একটা পরমাণুর শেপ নিল। এইটাকে কি বলবো, এটাকেই বলবো হচ্ছে নাইট্রোজেন আয়ন। একইভাবে যদি আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে কটা, 2টো। তাহলে এই যে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 2টো। তাহলে স্টেবল হওয়ার জন্য কি করবে, এই দুটোকে বাইরে বের করে দেবে। তাহলে এই দুটোকে যদি বাইরে বের করে দেয় তার মানে বাদ। তাহলে এইটা তো আর অ্যাকচুয়াল ম্যাগনেসিয়াম পরমাণুর মতন দেখতে হলো না, তখন এটা কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে ম্যাগনেসিয়াম আয়ন। এটাই কি হয়ে যাবে, এটাই হবে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে কোন পরমাণু কখন আয়নে পরিণত হয়, যখন ওই পরমাণু স্টেবল হওয়ার জন্য তার ইলেকট্রনকে বাইরে বের করে দেয় বা বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসে, তখন ওই পরমাণুটা আয়নে পরিণত হয়। তখন ওই পরমাণুর অবস্থাটাকেই বলে কি, আয়ন।
এবার এই আয়ন দুই রকমের হয়, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। এবারে ক্যাটায়ন বা অ্যানায়নটা কি, এই যে যেমন এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হচ্ছিল, তিনটে ইলেকট্রন আসছিল আর আমরা দেখেছি যে ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, আর প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ হলো পজিটিভ। তাহলে পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন, তাহলে কেন্দ্রে কি থাকে, পজিটিভ চার্জ, আর বাইরে ইলেকট্রনগুলো নেগেটিভ, তাহলে নেগেটিভ চার্জ। এবার এই নাইট্রোজেন পরমাণু, এই যে এই নাইট্রোজেন আয়নের ক্ষেত্রে যদি দেখি, ভেতরে সাতটা পজিটিভ চার্জ আর বাইরে নেগেটিভ চার্জ কতগুলো, সাতটা তো নেগেটিভ চার্জ ছিলই, আর আরো একটা দুটো তিনটে নেগেটিভ চার্জ এসছে। তাহলে নেগেটিভ চার্জ বেশি হলো কতগুলো, তিনটে, তার মানে বেশি কোনটা, বেশি হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভের বাংলা মানে হলো ঋণাত্মক, তাহলে নেগেটিভ চার্জ যখন বেশি হয়ে গেছে তখন এই আয়নটাকে বলা হয়, এই আয়নটাকে বলা হয় ঋণাত্মক আয়ন। এই আয়নকে বলা হয় কি, ঋণাত্মক আয়ন। যে চিহ্নের চার্জ বেশি থাকে, কোন পরমাণুর ভেতর যে চিহ্নের চার্জ বেশি থাকে সেই চিহ্নের আয়ন হয়। এর ভেতরে সাতটা প্রোটন মানে সাতটা পজিটিভ চার্জ আর তিনটে ইলেকট্রন বাইরে থেকে এসে 10টা নেগেটিভ চার্জ হয়ে গেছিল। তার মানে বেশি কোন আয়ন, তার মানে বেশি কোন চার্জ, নেগেটিভ চার্জ, ওই জন্য এটাকে বলা হয় নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়ন, নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়ন। আর এর ক্ষেত্রে কি হবে, 12টা প্রোটন তার মানে 12টা পজিটিভ চার্জ আর 12টা বাইরে ইলেকট্রন ছিল, তার মানে 12টাই নেগেটিভ চার্জ ছিল, কিন্তু দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে নেগেটিভ চার্জ কতগুলো রয়েছে, 10টা। তাহলে এই টোটাল পরমাণুর ভেতরে বা এই টোটাল আয়নের ভেতরে বেশি কোন চার্জ হচ্ছে, পজিটিভ চার্জ, ওই জন্য এই আয়নটাকে বলা হয় পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন। তাহলে কোন পরমাণুর ভেতর যে চার্জটা বেশি থাকে সেই চার্জের পরমাণুকে বা সেই চার্জের আয়নকে বলে ওই চার্জের আয়ন বা মানে ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন। যদি ধনাত্মক চার্জ বেশি থাকে তাহলে ধনাত্মক আয়ন, ঋণাত্মক চার্জ বেশি থাকলে ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়নেরই আরেকটা নাম হলো ক্যাটায়ন। ধনাত্মক আয়নের আরেকটা নাম হলো ক্যাটায়ন আর ঋণাত্মক আয়নের আরেকটা নাম হলো অ্যানায়ন। ঋণাত্মক আয়ন মানেই অ্যানায়ন, ধনাত্মক আয়ন মানেই ক্যাটায়ন। তাহলে কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পজিটিভ চার্জ বেশি থাকবে, তাহলে ধনাত্মক আয়ন। পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পজিটিভ বেশি থাকবে, তার জন্য পজিটিভ চার্জ বা ধনাত্মক আয়ন। আর ধনাত্মক আয়নের আরেকটা নাম ক্যাটায়ন। তাহলে পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কোন আয়ন তৈরি হয়, ক্যাটায়ন। পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন। মনে রাখার জন্য বলতে পারি ক্যাটায়ন মানে কেটে বাদ দিয়ে দেওয়া, কেটে বাদ দিচ্ছে কি, ইলেকট্রন কেটে বাদ দিয়েছে, তাহলে ইলেকট্রন কেটে বাদ দিয়ে দিলে ক্যাটায়ন। তাহলে কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় মানে কেটে বাদ দিয়ে দেয় তাহলে কি হবে, ক্যাটায়ন। ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন। উল্টো দিক থেকে পরমাণুতে যদি ইলেকট্রন আসে তাহলে নেগেটিভ চার্জ বেশি, তার মানে ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নের আরেক নাম অ্যানায়ন। অ্যানায়ন থেকে মনে রাখতে পারি আনা, ইলেকট্রন আনা। ইলেকট্রন আনা মানে ইলেকট্রন এসছে, ইলেকট্রন আসলে অ্যানায়ন, ইলেকট্রন আসলে অ্যানায়ন, ইলেকট্রন বাদ দিয়ে দিলে, কেটে বাদ দিয়ে দিলে ক্যাটায়ন। ইলেকট্রন বাদ দিয়ে দিলে ক্যাটায়ন, ইলেকট্রন আসলে অ্যানায়ন। ইলেকট্রন আনলে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ইলেকট্রন বাদ দিয়ে দিলে পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, 2, আর চার্জ কি হবে, চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে ম্যাগনেসিয়াম যখন আমার আয়নে পরিণত হয়, এটা ম্যাগনেসিয়াম পরমাণু যখন এটা আয়নে পরিণত হবে তখন কি হবে, ম্যাগনেসিয়াম থেকে কটা ইলেকট্রন বেরিয়ে গেল, দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, চার্জ প্লাস। দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে কেটে বাদ দিয়ে দিচ্ছে, ওই জন্য চার্জ কি, পজিটিভ। কটা ইলেকট্রন গেল, দুটো, তাহলে 2। এটা হলো ম্যাগনেসিয়াম পরমাণু, সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে ম্যাগনেসিয়াম আয়ন। এটা হলো ম্যাগনেসিয়াম পরমাণুর চিহ্ন, এটা ম্যাগনেসিয়াম আয়নের চিহ্ন। তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম পরমাণু, এটা ম্যাগনেসিয়াম আয়ন। ঠিক একইভাবে যদি এটা লিখি তাহলে নাইট্রোজেন পরমাণু, এটা শুধু লিখলাম N মানে নাইট্রোজেন, আর এতে কি হলো, নাইট্রোজেনের 3টে ইলেকট্রন আসছিল, তাহলে কি হবে, আসলে নেগেটিভ চার্জ, আসলে অ্যানায়ন, অ্যানায়ন হলে কি হবে, মাইনাস, অ্যানায়ন হলে মাইনাস। কটা ইলেকট্রন আসছে, 3টে, তাহলে -3। বা এটাকে লেখা যায় N3 মাইনাস, এটাকে লেখা যায় +2 অথবা
Mg2+, যেটাই লিখি না কেন একই ব্যাপার। তাহলে এটা হলো নাইট্রোজেন পরমাণু, এটা হলো নাইট্রোজেন আয়ন। তাহলে কোনো একটা সংকেত দেখে আমি বুঝতে পারবো যে সেটা পরমাণু নাকি আয়ন। যেমন আমি যদি লিখি এই দুটোই কি, Fe মানে কি আয়রন, Feর মাথায় কিছু নেই মানে কোথাও কিছু নেই, তার মানে হচ্ছে Fe মানে আয়রন পরমাণু, লোহার পরমাণু। আর Fe3+ এর মানে হচ্ছে লোহার আয়ন বা আয়রনের আয়ন। 3+, এই যে ওপরে চার্জ চলে এসেছে মানে কি আয়ন, এটা হচ্ছে আয়রনের আয়ন, এটা আয়রনের পরমাণু। এই আয়রনের আয়নে 3+ লিখেছি, এর মানে কি প্লাস মানে কি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন মানে কেটে বাদ দিয়ে দেওয়া, ইলেকট্রন বেরিয়ে যাওয়া। এই আয়রন পরমাণু থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে বা 3টে ইলেকট্রন বেরিয়ে গেলে এই আয়রনের পরমাণুটা স্টেবল হয়ে যাবে, স্টেবল হয়ে যেতে চায়। এই যে কোনো একটা পরমাণুর থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা পরমাণুতে যদি ইলেকট্রন চলে আসে তাহলে বলা হয় সেটাকে আয়ন। তাহলে পরমাণু বা মৌলের ক্ষেত্রে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন আসে সেক্ষেত্রে বলা হয় আয়ন। কিন্তু যখনই ওই পরমাণুর জায়গায় অণু চলে আসে, বিভিন্ন অণু চলে আসে, সেই অণুতে যখন ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন চলে আসে তখন আর সেটাকে আয়ন না বলে সেটাকে বলে মূলক। যেমন এখানে আয়রনের শুধু একটা পরমাণু রয়েছে, আমি যদি একটা এক্সাম্পল দিই NO3, এটা একটা কি, এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার পরমাণু না, এখানে একটা নাইট্রোজেন আর 3টে অক্সিজেন পরমাণু একসাথে জুড়ে গিয়ে একটা অণু তৈরি হয়েছে বা একটা যৌগ তৈরি হয়েছে, এবার এর কিছু যোজ্যতা আছে, অক্সিজেনের কিছু যোজ্যতা আছে, অক্সিজেনের কিছু যোজ্যতা আছে। এই পরমাণুগুলো মিলে যে যৌগটা বা যে অণুটা তৈরি হলো তারও বিভিন্ন কক্ষপথ তৈরি হবে। তার সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোকে বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন। আর সেই ইলেকট্রনগুলো কতগুলো ইলেকট্রন বের করে দিলে বা আরো কতগুলো ইলেকট্রন নিয়ে আসলে ওই মৌলটা এই যৌগটা স্টেবল হবে, সেটাই হচ্ছে এই যৌগের যোজ্যতা, সেটাই হলো এই যৌগের যোজ্যতা। তো যোজ্যতার কনসেপ্টটা তাই, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে বা ইলেকট্রন আসলে এইটা আর যৌগ থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে মূলক। এখানে যেমন পরমাণুর ক্ষেত্রে হয়ে গেছিল আয়ন, সেক্ষেত্রে এই যৌগের ক্ষেত্রে আমরা আয়ন না বলে, ব্যাপারটা একই কিন্তু আয়ন না বলে সেটাকে কি বলে, সেটাকে বলে মূলক। এর যে যোজ্যতা, এর যে চার্জ সেটা হলো -1। NO3 এর যোজ্যতা কত, -1 বা চার্জ হচ্ছে -1। এর মানে কি, এর মানে হলো যে মাইনাস মানে কি এটা একটা অ্যানায়ন মানে কি ইলেকট্রন আসবে, তাহলে একটা ইলেকট্রন আসলে এই পুরোটা স্টেবল হয়ে যাবে, তাহলে NO3 এর যোজ্যতা বা এর চার্জ -1, এই কথার মানে কি একটা ইলেকট্রন আসলে এটা স্টেবল হয়ে যাবে। এবার এইটাকেই কি বলে, এইটাকেই বলে হচ্ছে NO3 মূলক, ইংলিশে বলে রেডিক্যালস, বাংলায় বলে মূলক, ইংলিশে বলে রেডিক্যালস। এবার এর একটা নাম আছে, সেই নামটা হলো নাইট্রেট, NO3 এর নাম কি, এর নাম হলো নাইট্রেট। তাহলে এটা হচ্ছে নাইট্রেট যৌগ, যদি শুধু লিখতাম NO3 তাহলে এটাকে বলতো নাইট্রেট যৌগ। আর এর যখনই আমি চার্জ লিখে দিচ্ছি NO3-1 তখনই এটা হয়ে যায় নাইট্রেট মূলক, তখনই এটা হয়ে যায় কি নাইট্রেট মূলক। আগে যেমন এটা পরমাণু থেকে আয়ন হয়েছিল, এটা পরমাণু এটা আয়ন, ঠিক একইভাবে এটা কি, এটা যৌগ, এটা হচ্ছে মূলক, নাইট্রেট যৌগ, নাইট্রেট মূলক। এবার কোন যৌগের কি নাম, বিভিন্ন যৌগের বিভিন্ন নাম আছে, সেই নামগুলোকে আমাদের জানতে হয়, কোন যৌগের কি নাম আর সেই যৌগ থেকে মূলক হলে সেই মূলকের কি নাম, তার একটা পুরোপুরি লিস্টই আছে, সেটা আমরা এর পরে ক্লাসে আলোচনা করব আর সেটা মুখস্থও করিয়ে দেবো। মূলকগুলোর নাম খুবই সোজা।